হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাস আমাদের বল যে অধ্যায়টা আছে, অর্থাৎ এসএসসি ফিজিক্সের থার্ড চ্যাপ্টার বল, এই অধ্যায়ের লেকচার 2। তো লেকচার 1-এ আমরা অনেকগুলো টপিক কভার করে ফেলছি। আমাদের আজকের লেকচার 2-তে আমরা আর যে বেসিক টপিকগুলো আছে সেগুলো কভার করে ফেলবো। এই দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের যত একদম বেসিক থেকে যত কনসেপ্ট আছে সব কিন্তু কভার হয়ে যাবে। তো এরপর বাদ থাকবে কিছু জিনিস যেগুলো হইতেছে একটু অ্যাডভান্স কনসেপ্ট, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। তো আজকে আমরা এই জিনিসগুলো মোটামুটি কভার করার ট্রাই করব। তো যারা তোমরা আগের ক্লাসটা করো নাই, বলবো যারা হচ্ছে তোমরা এই অধ্যায়টা নতুন করতেছো তারা আগের ক্লাসটা করে দেন হচ্ছে এই ক্লাসটা করবা। আর যারা হচ্ছে তোমরা এই অধ্যায়টা আগে করছো বাট এখন এমনি পড়তেছো, তো তারা এই ক্লাসটা করে ওই ক্লাসটা দেখতে পারবা, সমস্যা নেই। তো চলো আমরা পড়া শুরু করি। তো দেখো এখানে লিখে রাখছি যে ভরবেগের সংরক্ষণশীলতা। তো আমরা লাস্ট ক্লাসে ভরবেগের সংরক্ষণশীলতা সম্পর্কে জানছিলাম। আসলে এখন এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলতেছি না। তো এইখানে একটা সূত্র তোমাদের পড়া লাগবে। হ্যাঁ, সূত্রটা আমি তোমাদের যদি লিখে দেই। তো ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা আসলে কি? একটা সংঘর্ষ হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেই সংঘর্ষের আহ পূর্বে যে ভরবেগ ছিল এবং পরে যে ভরবেগ আছে তাদের সমষ্টি ইকুয়াল হবে। এই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা আগের ক্লাসে পড়ছি এগুলা, এগুলো এখনকার ফ্যাক্ট না। তো আমরা এখানে সূত্র পড়বো। সূত্র পড়ার আগে আমরা একটা জিনিস দেখি। ধরো যে তোমাকে এমন জিনিস বললো যে হচ্ছে বেগ বের করতে বললো। ধরো সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরে দুইটা বস্তু দুইটা দিকে চলে গেছে। ধরো যে এখানে একটা বস্তু ছিল, এখান থেকে একটা বস্তু জাস্ট এখানে এখানে এসে ওর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারপর এটা একটা বেগে এদিকে গেছে, এটা একটা বেগে গেছে। তো দুইটার কিন্তু দুইটা ভিন্ন দুইটা বেগ হয়েছে। তো এরকম যদি বলে এই ক্ষেত্রে তোমাকে সরাসরি যদি বেগ বের করতে বলে, এখানে কিছু সূত্র আছে, তোমার বইয়ে আছে, তুমি সূত্রটা মুখস্থ রাখবা। এই সূত্রটার প্রতিপাদন আছে, আমরা প্রতিপাদন দেখবো না, হুদাই একটা প্রতিপাদন দেওয়ার কোনো মানে নেই। আমি জাস্ট লিখে দেই, এই সূত্র দিয়ে ম্যাথ আসে। তো এই সূত্র মুখস্থ করে ফেলবা। যেগুলো বুঝানোর সূত্র সেগুলো বুঝাই দিব, আর যেগুলো মুখস্থ করার মুখস্থ করে, মানে যেগুলো মুখস্থ করা জাস্ট এগুলো বলে দিব। তো আমরা যদি দেখি V1 এর ক্ষেত্রে, V1 সমান, যদি আমার নিজের এই সূত্র মুখস্থ নাই, আমি এই সূত্রটা ফাঁকি দিতাম সব সময় এসএসসি তে, বুঝছো? এই সূত্রটা আমার বড় লাগতো, আর আমার একটা অভ্যাস ছিল যে যে সূত্রের প্রতিপাদন নাই আমি ওই সূত্র পড়তাম না। এখন এই সূত্রের প্রতিপাদন করতে যায় এত মাথা নষ্ট। এই সূত্র আর কোনোদিন মুখস্থ করি নাই, এক্সামে আসতো আমি স্কিপ করতাম। এই সূত্র দিয়ে ম্যাথ আসতো কি জানো? ধরো যে সরাসরি সূত্র ফেললেই হয়ে যাচ্ছে, বাট আমি ওই ম্যাথ করতাম না। কেন করতাম না? কারণ আমি সূত্রের ডিরাইভেশন করি নাই, এই সূত্র মুখস্থ করি নাই। এই ভুল তোমরা কইরো না। তো হইতেছে যে এখানে m1 প্লাস m2, তো তারপরে হচ্ছে u1 প্লাস, আমাকে দেখাই দিচ্ছি কেমনে লিখবা আর কি। তো আমার নিজেরও মুখস্থ নাই, m2 u2, আর নিচে হবে m1 প্লাস m2। কিন্তু তোমার মুখস্থ করা লাগবে, তোমার এখান থেকে ম্যাথ আসবে, বুঝেছো? তো দেখো এখানে বের করতে বলছে V1। তাহলে V1 এর জন্য তুমি কি করবা? ফার্স্টে হইতেছে এইখানে m1 প্লাস m2 লিখবা, নিচেও m1 প্লাস m2 লিখবা, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিবা। যেহেতু বের করতে বলছে V1, সেজন্য এখানে লিখছো u1। হ্যাঁ, আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি, দেন হইতেছে আমার বিষয়টা ইজি হয়ে যাবে। তো V2 লিখছো, এই ক্ষেত্রেও সেম কাহিনী, যে m1 প্লাস m2, এই ক্ষেত্রে m1 প্লাস m2। দেখো এই ক্ষেত্রে আমরা লিখছিলাম কি u1, কারণ এই ক্ষেত্রে আমাদের V1 বের করতেছিলাম। এই ক্ষেত্রে তুমি জাস্ট লিখবা হইতেছে u2। হ্যাঁ, তো দেখো এই ক্ষেত্রে সেম থাকবে। দেখো এই ক্ষেত্রে এখানে ছিল V1, এখানে লিখছি আমরা m2 u2। তো এই ক্ষেত্রে আছে V2, তাহলে আমরা 2 ইন্টু m1 প্লাস u1, মানে m1 u1 এটা লিখবো, 2 ইন্টু m1 u1। ঠিক লিখতেছি? হ্যাঁ, ঠিক লিখতেছি। তো দেখো আমরা কিভাবে লজিকের মাধ্যমে শিখা যায় সূত্রটা। যদি আমি ফাঁকি দিতাম, তোমরা ফাঁকি দিও না কেউ। তো V1 যখন বের করবা, তোমার দেখো দুইটা ভর জানো, তুমি দুইটার আদি বেগ জানো, তাহলে তোমাকে যদি বলছে যে আলাদা আলাদা বেগ প্রাপ্ত হইলে তাদের বেগ কি হবে, তখন এই সূত্র ইউজ করে দিবা। এখন এই সূত্রটা কিভাবে আসছে বর্ণনা দেখতেছি না, আমরা সূত্র দেখতেছিলাম। তো প্রথমে কি লিখবা? দেখো বের করতে বলছে আমাদের V1 বের করার জন্য আমরা প্রথমে একটা ভগ্নাংশ নিব, নিয়ে এখানে m1 প্লাস m2 যোগ করে দিব, একটা প্লাস দিব, দেন হচ্ছে m1 প্লাস m2 যোগ করব। তো আমাদের বের করতে বলছে V1, সেজন্য আমরা এখানে লিখবো u1।
প্লাস হচ্ছে 2 × m2u2, মানে যা বের করতে বলছে সেটা না, অন্যটা, মানে 1 এরটা বের করার সময় আমরা m2u2 দিব। তো এইটুকু লিখছো। আর এখন এখানে দেখছো v1 বের করতে বলছে, v1 বের করতে বলছে মানে এখানে উপরে হবে m1 মাইনাস m2। এখানে 1 ছিল তার জন্য u1 মনে রাখার জন্য বলতেছি আর কি। দেখো এই ক্ষেত্রেও m1 m2 m1 m2, এই ক্ষেত্রেও m1 m2 m1 m2, v1 তাই u1, v2 তাই u2, আর উপরে এখানে 1 আছে তার জন্য এখানে 2, তাহলে 2 × m2u2, এখানে 2 আছে দেখা 2 × m1u1। তো আর এই যে এইখানে এখন কথা দেখো যে এখানে v1 বের করতে বলছে তার জন্য আমরা m1 মাইনাস m2 করছি, এখানে v2 বের করতে বলছে তাহলে কি দিব এখানে, এখানে আমরা দিব হচ্ছে m2 মাইনাস m1। মুখস্থ করতে পারবা না, এভাবে মনে রাখতে পারো। তো ফাঁকি দিও না, এই সূত্র একটু বড় লাগে, প্যাচ লাগে, কিন্তু এই সূত্রতে তোমার এমসিকিউ আসবে, বুঝছো? তো হুদাই কিছু মার্কস কম পাওয়ার তো কোনো মানে নাই, 2-3 মিনিট সময় নেই, সূত্রটা মুখস্থ করে ফেলো যে v1 সমান m1 প্লাস, সরি নিচে হবে m1 প্লাস m2, উপরে হবে m1 মাইনাস m2 u1 প্লাস 2 × m2u2 বাই m1 প্লাস m2। তাহলে দেখো আমরা v2 সমান কি লিখবো, v2 সমান হচ্ছে m2 মাইনাস m1, নিচে হবে m1 প্লাস m2, আর এই পাশে হবে u2, আর প্লাস দিয়ে হবে 2 × m1u1, নিচে হবে m1 প্লাস m2। দেখছো আমার মুখস্থ হয়ে গেছে, আমি পারতাম না, তো তুমিও এখন থেকে এটা পারবা, তো লিখে নাও। আই হোপ লিখে নিছো। আচ্ছা লিখে নিছো তো মিশাই দিই, হ্যাঁ এটা জাস্ট মুখস্থ করে ফেললো, তো আহামরি কিছুই না। তো এই জিনিসটা দেখাই দিলাম, গত ক্লাসে এটা দেখাইছিলাম না যে ভরবেগের সংরক্ষণশীলতা। এখন বলবা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র শিখলে কি শেষ নাকি? না, আমরা এইটার উপর ম্যাথ করব। হ্যাঁ, তো আমরা জাস্ট এখন বেসিক করতেছি, তো ম্যাথমেটিক্যাল ক্লাস যেগুলো তোমাকে দিব সেই ক্লাসগুলোতে আমরা ম্যাথ সলভ করাই দিব, কিন্তু প্যারা নাই কোনো, চিল। তো এই ছিল সূত্র, জাস্ট লিখে নাও, দেখে যাও, পরে আমরা হচ্ছে ম্যাথ করবো, অনেক ম্যাথ করবো, সমস্যা নেই। তো ভরবেগের সংরক্ষণশীলতা, এখানে দেখো ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে বন্দুকের কনসেপ্টের কিছু ম্যাথ আসে, সংঘর্ষের কিছু ম্যাথ আসে। ধরো এরকম থাকবে যে একটা বন্দুক আছে, এখানে এরকম একটা বন্দুক আছে, তো এই বন্দুকের ভিতরে কি থাকে, গুলি থাকে, বুলেট, গুলাকে বাংলায় যদি বলি গুলি, তাহলে এই বুলেট থাকবে। এখন বন্দুকটাকে তুমি চাপ দিবা, ট্রিগারে চাপ দিবা, বুলেটটা বের হয়ে যাবে। এখন দেখো বন্দুকটা কিন্তু আগে স্থির ছিল, তাই না? বন্দুকটা আগে স্থির ছিল, তার মানে ওর হচ্ছে বেগ তো শূন্য, ওর একটা ভর আছে, বাট বেগ কিন্তু শূন্য। যখন তুমি বন্দুকটাকে ট্রিগারে চাপ দিবা, তখন দেখবা যে বন্দুক ক্লিক করার পর যারা বন্দুক মানে চালায়, যারা দেখবা এরকম পিছে সরে আসে, মানে ক্লিক ক্লিক বন্দুকে এখানে ট্রিগারে চাপ দেওয়ার পর তারাই একদম পিছনের দিকে সরে আসে, বা এরকম করে দেখবো যে গুলি করতেছে, তার মানে পিছনের দিকে একটা ধাক্কা আসে। এই ধাক্কাটা কেন আসে বলতো? যখন দেখো এখানে বন্দুকটা ছিল স্থির, এখান থেকে যখন গুলিটা বের হয়ে গেল, গুলিটা মানে মানে এখানে করার পূর্বে আর কি হচ্ছে, কি বলে, ট্রিগারে চাপ দেওয়ার পূর্বে এখানে বন্দুকের ভর, মানে বন্দুকের ভর ছিল, গুলিরও ভর ছিল, বাট দুইটারই কিন্তু স্থির ছিল, মানে বেগ স্থির ছিল। তাহলে যদি আমরা বন্দুকের হইতেছে কি বলে, বন্দুকের ভরকে যদি বড় হাতের এম দেই, আর গুলির, এটা বন্দুকের, দেখো দেখো বন্দুকের ভর, বন্দুকের ভর এম, ক্যাপিটাল এম, আর গুলির ভর হচ্ছে স্মল এম। হ্যাঁ, তো বন্দুকের ভর আর গুলির ভর দুইটারই কিছু একটা ভর আছে, ওরা একটা সামথিং ভর আছে, ওরা একটা সামথিং ভর আছে, বাট দেখো ওদের কি বেগ কি, তাহলে এটা যদি আমরা লিখি যে বন্দুকের বেগ আর হচ্ছে গুলির বেগ, দেখো বন্দুকের বেগ রে আমরা হচ্ছে, বন্দুক তো একটা বড় জিনিস তাই না, তার জন্য আমরা এটা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করব, আর ক্যাপিটাল ভি, আর গুলি যেহেতু ছোট জিনিস তার জন্য এটা স্মল ভি। হ্যাঁ, তো দেখো এই ক্ষেত্রে দুজনের বেগই কিন্তু জিরো, কারণ একটা বন্দুকে ট্রিগারের চাপ দেওয়ার আগ পর্যন্ত সেখানে বুলেটও স্থির, বন্দুকও স্থির। তো এই হচ্ছে কথাবার্তা। এখন যদি ভরবেগ হিসাব করতে বলে, ট্রিগার চাপার পূর্বে ভরবেগ কত হবে, দেখো m1u1। তো এই ক্ষেত্রে দেখো এখানে এই ক্ষেত্রে তুমি এটাকে হইতেছে আদিবেগ ধরতেই পারো, এখানে তুমি ড্যাশ দিয়ে নিতে পারো, এটা আদিবেগ ধরলাম, ঠিক আছে? তো বন্দুকের আদিবেগ,
আদিবেগ, সরি আদিতে, হ্যাঁ, তো আদিতে, তো আদিতে দেখো তুমি এই ক্ষেত্রে ধরে নিতে পারো যে ভি ড্যাশ, স্মল ভি ড্যাশ, তো দুটার ক্ষেত্রে কিন্তু বেগ হচ্ছে 0। তাইলে যখন তোমাকে বন্দুকের ভরবেগ বের করতে বলবে, এখন বন্দুকের মধ্যে দুইটা জিনিস আছে, বন্দুক আছে, গুলি আছে, তাহলে দুইটার ভরবেগের যোগফলিত হবে মোট ভরবেগ। তাইলে বন্দুকের ভর গুণন হচ্ছে বন্দুকের বেগ। বন্দুকের ভর কি? ক্যাপিটাল এম। আর বন্দুকের বেগ কি? ক্যাপিটাল ভি, ভি ড্যাশ। তাহলে হচ্ছে আর যোগ হবে গুলির ভর স্মল এম, গুলির বেগ স্মল ভি ড্যাশ। তো এই দুইটা যদি হয় তাহলে ধরো যে এরকম হবে আর কি, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ড্যাশ প্লাস স্মল এম স্মল বি ড্যাশ। তো দেখো এই ক্ষেত্রে আমরা ভি কি জানি, দুইটার মানে কিন্তু 0, তাহলে 0 প্লাস 0 হয়ে যাবে, মানে আদি ভরবেগ এই ক্ষেত্রে হচ্ছে কি বলতো? 0। আদি ভরবেগ 0। কেন 0? কারণ দুইটা স্থির ছিল, আর যেখানে বেগ নাই সেখানে ভরবেগ 0, স্বাভাবিক হিসাব। তো যখন তুমি গুলিতে ট্রিগারে চাপ দিছো, তখন তখন হচ্ছে আমাদের বুলেটটা বা গুলিটা একটা নির্দিষ্ট বেগে বের হয়ে গেছে। তো সেই বেগকে যদি আমরা ভি ধরি আর কি, তো মিশাই দেই, মিশাই দেওয়ার পর আমরা ওইটারে ভি ধরি। দেখো গুলির বেগ, গুলির বেগকে আমরা ধরবো এখন স্মল ভি। এটা কিন্তু ভি নট না, কারণ নট মানে আগে ছিল, তো জাস্ট ভি, জাস্ট ভি। তাহলে গুলির বেগ যদি ভি হয় তাইলে হইতেছে যে অবশ্যই, এখন দেখো, এখন তাহলে বন্দুকটা যখন ট্রিগার চাপ দিছ, ট্রিগার চাপ দেওয়ার পর গুলি একটা বেগে বের হইছে, তো তার মানে কি গুলির একটা ভরবেগ আছে। এখন আগে কি গুলির ভরবেগ ছিল? ছিল না, কারণ 0 ছিল বেগ। এখন একটা বেগ আছে, তার মানে কি গুলির ভরে তো হইলে ভরবেগ কি হবে বলো? ভরবেগ হয়ে যাবে স্মল এম ভি, স্মল এম এর সাথে ভি গুণ হবে। এই ক্ষেত্রে কিন্তু বেগ থাকবে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু বেগ থাকবে। তাহলে বন্দুকের তো এখন, বন্দুকের তো হইতেছে কিছু একটা থাকা লাগবে, কারণ এটা যেহেতু হইতেছে কি বলে, মানে গুলির একটা বেগ আছে, তো বন্দুকেও তো এখন পিছনের দিকে একটা বেগ আসবে। এখন পিছনের দিকে না কোন দিকে ওটা আমরা দেখতেছি। ধরো 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 যে আমরা এই বন্দুকটা একটা নির্দিষ্ট বেগে হচ্ছে যে যাচ্ছে, এখন বন্দুকটার উপর একটা নির্দিষ্ট বেগ থাকবে। সেই বেগকে যদি আমরা ধরো যে এই ক্ষেত্রে আমরা বন্দুকের বেগ, বন্দুকের ক্ষেত্রে বন্দুকের বেগ, তো বন্দুকের বেগ এই ক্ষেত্রে হবে ক্যাপিটাল ভি। বন্দুকের বেগ, বন্দুক বড় জিনিস, তার জন্য এর বেগকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা লিখছি। তো বন্দুকের বেগ ক্যাপিটাল ভি, তাহলে ভরবেগ কি হবে? ভরবেগ হবে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে গুলি করার পূর্বে বন্দুক আর গুলির ভরবেগের সমষ্টি কত? 0, কারণ দুইটার বেগই 0। আর গুলি করার পর বন্দুকের ভরবেগ কত? ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। আর গুলির ভরবেগ হচ্ছে স্মল এম ইন্টু স্মল ভি। তো এটাকে আমরা যদি একসাথে লিখি, দেখো কিরকম হয়। বুঝতেছো তো নাকি? এই বিষয় নাকি তোমাদের কাছে? তাহলে এখন ট্রিগার চাপার পূর্বে বা গুলি করার পূর্বে গোলাগুলি শুরু করে দিলাম। গুলি করার পূর্বে ভরবেগ, ভরবেগ লিখতেছি, দেখছো? ভরবেগ। গুলি করার পূর্বে ভরবেগ হবে, দেখো বন্দুকের ক্ষেত্রে এম, আর বেগ হচ্ছে ভি ড্যাশ প্লাস কি হবে বলো? স্মল এম ইন্টু স্মল ভি ড্যাশ। তাহলে যদি এদিকে দেখো তাহলে হইতেছে আমাদের গুলি করার পূর্বে ভরবেগ, আর গুলি করার পর গুলি করার পর ভরবেগ কি হবে দেখো। এই ক্ষেত্রে আমাদের এম এমই থাকবে, ভিটা হইতেছে ভি হয়ে যাবে, মানে যেটা ছিল আমাদের ভি নট সেটা ভি হয়ে যাবে, কারণ তো পরের বেগ, এটা তো আদি বেগ ছিল, এটা পরের বেগ, শেষ বেগ। তো এই ক্ষেত্রে ভি আর এম, এই ক্ষেত্রে জাস্ট স্মল ভি, কিন্তু ড্যাশ হবে না কারণ নতুন একটা বেগ। তো দেখো গুলি করার পূর্বে বন্দুক আর গুলি দুইটাই কিন্তু স্থির ছিল,
তার মানে এক্ষেত্রে বেগ 0। তাহলে বেগকে 0 বসাই দিলে দুইটাই কিন্তু এখানে 0 + 0 = 0 হয়ে যায়। আন্ডা প্লাস আন্ডা, দুইটা আন্ডা না, একটাই আন্ডা। 0 + 0 = 0। আর এক্ষেত্রে ভি একটা মান আছে, স্মল ভি একটা মান আছে, সেজন্য এটা 0 হবে না। তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতা কি জানি, যে দুইটা বস্তু, তিনটা বস্তু, পাঁচটা বস্তু যাই হোক না কেন, তাদের মধ্যে সংঘর্ষ হোক, ঠেলাঠেলি, ঘষাঘষি যাই হোক, সংঘর্ষের পূর্বে যে ভরবেগ, সংঘর্ষের পরের যে ভরবেগ, তাদের সমষ্টি ইকুয়াল হবে। তাহলে হইতেছে যে আমাদের সংঘর্ষের পূর্বে যে ভরবেগ, এটা ইকুয়াল টু হবে গুলি করার পর বা সংঘর্ষের পর ভরবেগ। তাইলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা মানি আর কি, সংরক্ষণশীলতার নীতি অনুসারে হবে এম ভি ড্যাশ প্লাস এম ভি ড্যাশ ইজ ইকুয়াল টু এম ভি প্লাস এম ভি। তো দেখো আমরা এটা সমান কি দেখছি, যে এম ভি নট প্লাস এম ভি নট, এই দুইটার মান হইতেছে 0 হয়ে যায়। তো 0 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি। এখন তুমি এটা স্থান পরিবর্তন করতে পারো। দেখো ভর বেগ, এই ক্ষেত্রে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। তো দেখো যখন আমরা এটাকে চেঞ্জ করব, তাহলে আমরা এই এম ভি কে এক পাশে রাখলাম আর ওই এম ভি কে মাইনাস দিয়ে আরেক পাশে রাখলাম। তাহলে এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ইন্টু স্মল ভি কিভাবে আসলো, আমরা জাস্ট এই ক্ষেত্রে ইকুয়েশনটা একটু করলেই হয়ে যাচ্ছে আমাদের এই কথাবার্তা। ক্লাস ঠিকঠাক রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো এই ছিল কথাবার্তা। দেখো তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস স্মল এম ভি। এক্ষেত্রে স্মল এম দিয়ে কি বুঝাইছি, গুলির ভর, স্মল ভি দিয়ে কি বুঝাইছি, গুলির বেগ সংঘর্ষের পর, মানে গুলি করার পর। আর এই ক্ষেত্রে বন্দুকের ভর আর ক্যাপিটাল ভি হচ্ছে বন্দুকের বেগ। এখন দেখো দুইটার আগে, মানে একটার আগে মাইনাস চিহ্ন চলে আসছে, তাই না? একটার আগে মাইনাস চিহ্ন চলে আসছে। তো এই মাইনাসটা কেন? এই মাইনাসটা দিয়ে আসলে বুঝাইছে দিক, বুঝাইছে দিক বুঝাইছে। কারণ ধরো যে তুমি যখন গুলিটা করতেছো, এরকম করে ঠুস করে একটা গুলি করে দিলা, তখন কিন্তু পিছনের দিকে একটা ঝাঁকি আসে বা পিছনের দিকে একটা বেগ আসে। তাহলে সামনের দিকে গেল কে গুলি, আর পিছনের দিকে গেল কে বন্দুক। তাহলে গুলির বেগ যদি সামনের দিকে হয়, বন্দুকের বেগ হয় পিছনের দিকে। এই যে বন্দুকের পিছনের দিকে বেগ, এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। পশ্চাৎ, পেছনে মানে পশ্চাৎ। তো এই যে টুস করে এইভাবে ধরে একটা গুলি করে দিলা আর পিছনের দিকে একটা ঝাটকা খেলা তুমি। তো রিলস তো দেখো সবাই, রিলসের মধ্যে দেখো না এইভাবে ধরে ধরে করে গুলি করে। তো এই যে পিছনের দিকে একটা মানে বেগ পাইলা, এটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ, তো বন্দুকের পশ্চাৎ বেগ হচ্ছে এই যে আমাদের সেই গুণধর ক্যাপিটাল ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ, হ্যাঁ। তো বন্দুকের পশ্চাৎ বেগ এই ক্যাপিটাল ভি কে লেখা যাবে। আর ভর তো চেঞ্জ হয় না, তুমি সংঘর্ষের আগে বলো আর পরে বলো, হয়তো ভাঙে চুরে গেলে ভরের আর কি অংশগুলো আলাদা হবে, বাট ভরের তো আর কোনো চেঞ্জ নাই। তো সেই ক্ষেত্রে হইতেছে এই এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি। তো তোমরা এই সূত্র মুখস্থ রাখলেই গুলির ম্যাথ করতে পারবা, কারণ গুলির ক্ষেত্রে সবসময় গুলি এই নিয়মটাই মেনে চলে যে এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি, অথবা এই এম ভি ইকুয়াল টু এটা মাইনাস এম ভি, যে কোনো একটার পজিটিভ ধরলে একটা নেগেটিভ হয়ে যাবে। তো তুমি এই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করে সরাসরি গুলির ম্যাথ গুলো করতে পারবে। আমি তোমাকে কনসেপ্ট দেখাইছি, এখন জাস্ট ম্যাথে বসাবা, ধুমধাম ম্যাথ করবা। আজকে আমরা ম্যাথ দেখবো না, ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আমাদের এইটুক কনসেপ্ট, এইটুক জানলেই হচ্ছে বন্দুকের সংরক্ষণশীলতা ডান, বন্দুকের কনসেপ্ট ডান। সংঘর্ষ, তো সংঘর্ষটা একটু দেখি। দেখো আসলে না সংঘর্ষটা এখন দেখা ঠিক হচ্ছে না। আমরা সংঘর্ষের সূত্র পড়ছি না, বেগ আলাদা হওয়ার। সংঘর্ষটা আমরা একটু দেখবো। আমরা সংঘর্ষটা একদম বেসিক সহকারে, মানে বেশি পড়ালেখা করবো অন্য একটা ক্লাসে, যেখানে শুধু সংঘর্ষ নিয়ে পড়ালেখা হবে, হ্যাঁ। তো হুদাই এইটা ক্লাসে টাইম নষ্ট করে লাভ নেই। তো আমরা একটু দেখি, ধরো যে এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, কয়টা বাজে?
44 বাজে, সেহরি কতয়, পানি খায় নেই, আজান দিয়ে দিবে আবার। তো দেখো এই যে হচ্ছে একটা গাড়ি, তো এখানে গাড়িটা স্থির হয়ে দাঁড়ায় ছিল, ধরো নাহলে ধরো যে এই গাড়িটা, এখানে একটা ট্রাক আছে, সাপোজ এখানে একটা ট্রাক আছে, এখানে একটা ট্রাক আছে, কি আঁকলাম এটা, যাই হোক যাই আঁকছি, এখানে একটা ট্রাক আছে। এই গাড়িটা, এই ট্রাকটা এখানে স্থির ছিল, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0, তো স্থির ছিল। এই গাড়িটা একটা নির্দিষ্ট বেগে আসতেছিল, ইউ, এটার U1 দেই, এটার U2 দেই। তো একটা নির্দিষ্ট একটা বেগে আসতেছিল, আস্তে 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 ট্রাকের জায়গায় মারলো একটা ধাক্কা। ট্রাকটা ধাক্কা মারার পর মেলা কিছুই হইতে পারে, এখানে হয়তো ট্রাকটা সামনের দিকে আগায় যাচ্ছে, গাড়িটা থামে গেছে, হইতে পারে গাড়ি আর ট্রাক একসাথে যাচ্ছে, হতে পারে ট্রাকটা ওর জায়গায় আছে বাট এই গাড়িটা পিছনের দিকে চলে আসছে। ধরো যে এই ট্রাকটা এখানে দাঁড়াই ছিল, এটা ধরো গাড়িটা টুস করে গা এটার সাথে লাগাই দিল একটা বেগে, এটার বেগ ছিল 0, কিন্তু এটা একটা বেগে যাচ্ছিল, যা টাস করে লাগাই দিল। কি হইতে পারে, হয়তো ট্রাকটা সামনের দিকে যাইতে পারে, এমন হতে পারে যে ট্রাক আর গাড়ি দুইটা মিলা সামনের দিকে যাচ্ছে, অথবা এমন হইতে পারে ট্রাক আর গাড়ি দুইটা একসাথে থামা পড়লো, এমন হইতে পারে যে ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটা চুটকায় পিছন দিকে চলে আসলো বা কোন একটা দিকে চলে গেল, যে কোনো কিছু হইতে পারে। তো কিভাবে কি হইতে পারে, এইগুলোর ম্যাথ, এগুলোর কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়ার ট্রাই করব। আজকে আমরা এগুলো দেখতেছি না, দেখলে ক্লাস বড় হয়ে যাবে, যেহেতু আমরা এখানে বেসিক পড়াচ্ছি, আমরা বেসিকের মধ্যেই থাকি। তো আমাদের সংঘর্ষ কিন্তু ডান হয়ে গেল, মোটামুটি ডান, মানে বেসিক টুকু ডান। তো নিউটনের দ্বিতীয় সূত্র, তো নিউটনের দ্বিতীয় সূত্র তোমরা পড়ে ফেলছো সবাই, তোমরা সবাই জানো F ইজ ইকুয়াল টু এম এ, F ইজ ইকুয়াল টু এম এ, F ইজ ইকুয়াল টু এম এ, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন বলবা কেমনে হইলো, আগে এটা তোমাকে দেখায় নি। F ইজ ইকুয়াল টু এম এ, এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। কিভাবে হইছে এখন দেখবো আমরা। তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে, তোমাকে তুমি বই খুলে একটা দেখে নিতে পারো সূত্রটা কি বলছে। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল কি প্রথম ক্লাসে বুঝাইছি, বল প্রয়োগ করলে ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রযুক্ত, ভরবেগের পরিবর্তনের হার, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কেমনে হয় দেখি। ধরো যে এখানে একটা বস্তু আছে, এই একটা তলের উপর একটা বস্তু আছে, সেই বস্তুর উপর তুমি এদিকে সামথিং একটা বল প্রয়োগ করতেছো, ধরো এফ বল প্রয়োগ করতেছো। এই বল প্রয়োগ করার পর বস্তুটা অবশ্যই এখানে এদিক ওদিক কোনো দিকে যাচ্ছে বা কিছু একটা হইতেছে। তো ধরো যে বস্তুটা এখানে চলে আসলো, তাইলে ওর তো একটা স্থির ছিল, এখানে বেগ ছিল 0, এখানে একটা নির্দিষ্ট বেগ হয়েছে, তাহলে বেগের তো একটা পরিবর্তন হয়েছে, আর বেগের পরিবর্তন হয়েছে মানে এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে বল প্রয়োগ করার পরই কিন্তু এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে। আর সূত্র আমাদের কি বলে, যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পর ভরবেগের পরিবর্তন হয়, এবং এই ভরবেগের পরিবর্তন ওই প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে F প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ কি, ধরো যে ভরবেগের পরিবর্তন, তাহলে এম, ধরো ভর, এটার ভর ছিল এম, এখানেও ভর তো এমই ছিল, এখানে ছিল ইউ, এটা হয়ে গেল ভি, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। ভরবেগের পরিবর্তন আগের ক্লাসে দেখাইছি কেমনে বের করে। তো ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আর পরিবর্তনের হার যখন বলছে যে টি সময় পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, আর একক সময় পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি। আগের ক্লাসে দেখাইছি না, এটা আর দেখাবো না এখন। তাহলে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে পরিবর্তনের হার বলছে, মানে টি সময় পরিবর্তন যদি এম ভি মাইনাস এম ইউ হয়, তাহলে একক সময় পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো বলছে যে হার, হার মানে 1 সেকেন্ডে বা একক সময়। তো এই হচ্ছে হার। তো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে প্রযুক্ত বল কি এফ, তাহলে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এই ক্ষেত্রে বেগের বেগের সূত্র জানো না, সরি ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র কি বলে তোমাকে, এ ইজ ইকুয়াল টু কি জানো তুমি,
ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি জানো, এখান থেকে কি এম কমন নিতে পারো না তুমি? তুমি যদি এখান থেকে এফ সমানুপাতিক, তুমি যদি এখান থেকে এটা মিশাই দে, হ্যাঁ, তুমি যদি এখান থেকে এম কে কমন নাও, তুমি যদি এখান থেকে এম কে কমন নাও, তাহলে দেখো কি হবে। তাইলে কিন্তু এখানে ভি মাইনাস ইউ আর নিচে থাকবে টি, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, জাস্ট এম কে কমন নিছি। নিলে দেখো ভি মাইনাস ইউ বাই টি এটা কিন্তু কিসের সূত্র? আমাদের এই ত্বরণের সূত্র। তো ত্বরণের সূত্র যদি হয়ে গেছে, এটা যদি আমরা ত্বরণের সূত্র পেয়ে গেছি, এখানে দেখো এই যে আমাদের ত্বরণের সূত্র। তো ত্বরণের সূত্র এটা হইলে আমরা এফ সমানুপাতিক লিখতে পারি, এফ সমানুপাতিক এম এ লিখতে পারি। পারি পারি বলো, পারি? হ্যাঁ পারি। তো আমরা এত কিছু পড়ার পর আমরা এখান থেকে জাস্ট ডিসিশন নিলাম যে এফ প্রপোর্শনাল টু এম এ। এখন তোমারে তো আমি একটু আগে বলছি যে এফ সমান এম এ, তাহলে প্রপোর্শনাল টু এম এ হলে এফ সমান কেমন এম এ হয়? তো এইটারে কি করছে জানো, এই ক্ষেত্রে এইখানে একটা ধ্রুবক নিয়ে আসছে। তো ধ্রুবক এনে আমাদের এই সমানুপাতিক চিহ্নটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এফ সমানুপাতিক কে ইন্টু এম এ আমরা যদি এখানে লিখি আর কি, তো এফ সমানুপাতিক কে ইন্টু এম এ, এক্ষেত্রে কে হচ্ছে একটা ধ্রুবক, সরি এফ সমান, এখন আর সমানুপাতিক থাকবে না, এফ সমান কে ইন্টু এম এ, কারণ এক্ষেত্রে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো ধ্রুবক দিলে আমাদের সমানুপাতিক চিহ্নটা দেওয়া লাগে না, তাহলে এফ সমান কে ইন্টু এম এ। এখন কে ইন্টু এম এ, এক্ষেত্রে কে এর মানটা কি হবে? এটা একটা বিজ্ঞানীরা বা যারা এগুলা গবেষণা করছে তারা কে এর মানকে 1 ধরছে। কেমনে 1 ধরছে বলি, তারা বলছে যে 1 নিউটন বল প্রয়োগ করলে, 1 নিউটন বল প্রয়োগ করলে 1 কেজি ভরের একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে সেই বস্তুর ত্বরণ যদি 1 মিটার/সেকেন্ড স্কয়ার হয়, তখন আর কি কে এর মান 1। মানে এমন একটা সিচুয়েশন কল্পনা করবা যেখানে এফ ইজ ইকুয়াল টু 1 নিউটন, এম ইজ ইকুয়াল টু 1 কেজি, আর এ ইজ ইকুয়াল টু 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এই সিচুয়েশন কল্পনা করলে এই ক্ষেত্রে কিন্তু তুমি এই কে কে এই পাশে রাখলে এফ বাই এম এ হয়ে যায়। তাহলে কে কে এই পাশে রাখলে এফ বাই এম এ হয়ে যায়। তাহলে আমরা যদি এফ এর মান কি 1, আর এম এর মান 1, এর মান 1, তাহলে সবকিছু মিলে 1 হয়ে যায়। তো এই 1, এই হচ্ছে কে, কে এর মান হয়ে যায় কি 1। কখন 1? যখন এফ এর মান 1, এম এর মান 1, এর মান 1, তখন এ থেকে আসছে 1। আর এই জন্য আমরা এটা জাস্ট সরাসরি সবাই লিখি, কি লিখি? লিখি যে হইতেছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকের মান 1 আদর্শ ধরে নেওয়া হয়েছে। তো এই থেকে আসলে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্র, যে সূত্র দিয়ে তুমি মহাভারত জয় করে ফেলতে পারবা। তুলছো? আরে বইয়ের মধ্যেই তো আছে, তুলে নাও, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট। তো এই হচ্ছে কথাবার্তা এখানে। তো নিউটনের সেকেন্ড ল শেষ। তো এই ক্ষেত্রে আমরা দেখো আবার এখানে লিখে নেই যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো দেখো এখন এই ক্ষেত্রে আমাদের মাত্রা পড়তে হবে, একক পড়তে হবে। মাত্রা আসলে কি? মাত্রা তো তোমরা পড়ছোই, তাহলে আমরা এককটা বের করি, দেন মাত্রা বের করি, ঠিক আছে? বলো বলো, এক্ষেত্রে এম কি? ভর, ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হচ্ছে একক, কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। আর কেজি মিটার/সেকেন্ড স্কয়ারেই বলে নিউটন। নিউটন নিউটন বলের একক কি? বলের একক রে বলে নিউটন। তো কেজি মিটার/সেকেন্ড, কত বাজে? এই আর 5 মিনিট সময় আছে, বুঝছো? আমি একটু পানি টানি খাই নি, সেরির টাইম। দেখো এই ক্ষেত্রে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার, তো কেজি মিটার/সেকেন্ড স্কয়ার কে আমরা বলবো কি? নিউটন। বিজ্ঞানী নিউটন মহাশয় এগুলো আবিষ্কার করছে, তাই নিজের নাম এখানে ঢুকাই দিছে। তুমি যদি এই সূত্র আবিষ্কার করতা, তোমার নামের অক্ষর এখানে দিয়ে দিতে পারতা। যাই হোক, তুমি আবিষ্কার করতে পারো নাই, তার মানে এটারে লেখা যায় হইতেছে নিউটন। তো এটারে লেখা যায় নিউটন, এন দিয়ে বুঝাবো নিউটন। বলের একক এফ মানে বল, আর বলের একক হচ্ছে নিউটন। আর নিউটনের লেখা যায় কেজি মিটার/সেকেন্ড স্কয়ার, অথবা লেখা যায় কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এইভাবেও লেখা যায় কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। ইনভার্স 2 মানে কি? ভাগ 2 দাও, আর ইনভার্স 2 দাও, সেম কথাই। যাই হোক, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এম এ কে লেখা যায় কেজি মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা এটাকে মাত্রা হিসেবে দেখবো, তাহলে মাত্রা কি লেখা যাবে বলো? মাত্রা
মাত্রা কি হবে বলো? তাহলে কেজি ভরের মাত্রা কি? এম, ভরের মাত্রা এম, ক্যাপিটাল এম, এম। আর দৈর্ঘ্যের, সরি, হ্যাঁ দৈর্ঘ্যের মাত্রা বা যাই বললো না কেন, এটার মাত্রা তো মিটার দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এল। আর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি ইনভার্স টু। এই হচ্ছে আমাদের মাত্রা। তো মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। তোমাদের এক্সামে কিন্তু এটা এমসিকিউ অনেক কোশ্চেন আসে যে বলের মাত্রা কি, বলের মাত্রা কি, এম এল টি ইনভার্স টু। এভাবে বের করে ফেলতে পারবা। আর যদি কেউ থাকো যে মুখস্থ করে ফেলবা, তাহলে তা অনেক ভালো। দেখছো তো, মনে না থাকলে এভাবে করবা, আর মুখস্থ করলে তো গুড, অনেক বেশি গুড। তো বলের একক এবং মাত্রা আমরা এখান থেকে দেখে ফেলছি, যদি আমরা আগেও দেখছিলাম ফার্স্ট ক্লাসে। বলের ঘাত আর ঘাত বল, তো এটুকু বুঝতে পারছো কিনা বলো তো? আমরা যদি বলের ঘাতে আসি, বলের ঘাতটা মূলত আমরা গত ক্লাসে পড়ছিলাম কিনা আমার মনে নাই, সেজন্য আমি আবার দেখাই দিচ্ছি। আমরা দেখো একটু আগে তোমাদেরকে ভরবেগের পরিবর্তনের হার দেখাইলাম না? ভরবেগের পরিবর্তনের হার দেখাইছি। তো ধরো যে শেষ ভরবেগ হচ্ছে এম ভি আর আদি ভরবেগ হচ্ছে এম ইউ। তাহলে এম ভি আর এম ইউ এর মাঝখানের যে পার্থক্যটা আছে, এটারই বলবো হইতেছে ভরবেগের পরিবর্তন। আর এই ভরবেগের পরিবর্তনকে বলা হয় বলের ঘাত। ভরবেগের পরিবর্তনকে বলা হয় বলের ঘাত। তাহলে বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত। আজান দিচ্ছে, ফজরের আজান, হ্যাঁ কথা না বলি। বুঝছো? তো আজান শেষ, চলো আমরা এখন ক্লাসটা শেষ করি। তো দেখো বলের ঘাত তো দেখলা, বলের ঘাত মানে বুঝাইছে হইতেছে যে ভরবেগের পরিবর্তন, জাস্ট পরিবর্তন, এখানে পরিবর্তনের হার কিন্তু না। তাহলে আমরা এটা দেখলাম। তো এখন ঘাত বল কি? এখন অনেকের বলের ঘাত আর ঘাত বলের মধ্যে পার্থক্য করতে সমস্যা হয়। ঘাত বল জানা মানে কি, যে একটা জিনিস তোমাকে বোঝাই। ধরো তুমি অনেককে আঘাত করো না, যে টুস করে ধরো একটা ফ্রেন্ডকে যে দুরুম করে একটা ঘুষি মেরে দিলা। তুমি ঘুষিকে অনেক সময় নেই মারো, যে এইভাবে যায় ধরে ধরে থাকো না, তো টুস করে মাইরা চলে আসো। তো এই যে কম সময় বেশি বল প্রয়োগ করলা, কম সময় বেশি বল প্রয়োগ করলা মানে টাইমটা অনেক কম ঘুষি মারার, বাট বলটা কিন্তু অনেক বেশি। এই যে কাহিনী, এটারে বলে ঘাত বল। মানে বলটা অনেক বড় হবে বাট টাইমটা অনেক কম হবে, এটারে বলে ঘাত বল। ইজি জিনিস। লিখে দিতে হবে এটা। ধরো যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই ক্ষেত্রে যদি কি বলে টি এর মান যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মানে এই গোলা দিয়ে আর কি আসবে, তোমার কি জানো, আসবে হইতেছে সংজ্ঞা যে ঘাত বল কি বলো। তখন যে বলবা যে কম সময়ে অনেক বড় মানের বল যদি প্রয়োগ করা হয়, তাহলে তাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল ক্লিয়ার, আই হোপ। মেইন বই রিডিং দিবা, বুঝছো? এইভাবে শুধু ক্লাস করলা, দেখলা, নোট করলা, হয়ে গেল এমন কিন্তু না, মেইন বই রিডিং দিতে হবে। তো নিউটনের তৃতীয় সূত্র, এটা পারে না এমন কোনো ব্যক্তি নাই যে নিউটনের তৃতীয় সূত্র পারে না। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ধরো তোমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, কথা বলতেছো, টাস করে একটা থাপ্পড় মারলা, ও তোমার ঘরে টাস করে একটা থাপ্পড় মারলো, মানে তুমি ক্রিয়া করলা, ও প্রতিক্রিয়া করলো। এই যে এভাবে ধরো যে দাঁড়ায় আছো, টাস করে একটা থাপ্পড় মারলো, মানে তোমার বন্ধুরা মারলা, তোমার বন্ধু আবার তোমার টাস করে একটা মারলো। এই যে একটা ক্রিয়া, এই যে একটা প্রতিক্রিয়া, এই হইতেছে নিউটনের দ্বিতীয় সূত্র। তো তো নিউটনের তৃতীয় সূত্র হইতেছে কি, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত
প্রতিক্রিয়া রয়েছে। এটা একটা বাস্তব জিনিস, বুঝছো? ওই যে ঢেল মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট। তো এই কথাবার্তায় আর কি, যে তুমি একটা পাপ করছো, সেই পাপ মানে অন্য একটা ক্ষতি করছো, তোমারও কোনো না কোনো ভাবে ক্ষতি হবেই। তো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আর এটা ম্যাথমেটিক্যালি যদি তুমি বলো তাহলে হইতেছে যে সমান এবং বিপরীত। ধরো যে এটা একটা বল, এটা একটা বল, আগে হবে একটা মাইনাস। মাইনাস দিয়ে কি বোঝাইছে? এই বল যদি এই দিক হয়, এই বল হবে এই দিক। ধরো যে এইখানে একটা তুমি দেওয়াল আছে, দেওয়ালে তুমি একটা এফ বল প্রয়োগ করে ঘুষি মারলা, দেওয়াল তোমার আবার এইদিকে একটা এফ বল ব্যাক দিল, তো এটা হইতেছে মাইনাস এফ। দুইটা দুই দিকে, বল একটা ভেক্টর রাশি, ভেক্টরের উপরে এরকম একটা তীর চিহ্ন মারলে কিন্তু ভেক্টর হয়ে যায়, বুঝছো? এগুলো নিয়ে তোমার ম্যাথে একটু একটু পড়ালেখা আছে, ইন্টারমিডিয়েটে একদম ডেপথে পড়ালেখা আছে। তো বাদ দাও, যা আছে আছে। তো প্রত্যেক ক্রিয়া, এটা একটা ক্রিয়া বল, এটা একটা প্রতিক্রিয়া বল। প্রত্যেক ক্রিয়ার সমান সমান, প্রত্যেক ক্রিয়ার সমান এফ ইজ ইকুয়াল টু এফ সমান, এবং বিপরীত এই যে মাইনাস, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, বুঝছো? এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ডান, তৃতীয় সূত্র ডান। আর আমরা একটু পড়লেই কিন্তু আমাদের অধ্যায়ের বেসিক শেষ হবে, দেন আমরা অ্যাডভান্স গুলো নেক্সট ক্লাসে পড়বো, সমস্যা নাই। তো চলো আমরা একটু পরের টুকু পড়ি। তো মহাকর্ষ বল, মহাকর্ষ বল ক্লাস 8-এ পড়ার কথা, অনেকে হয়তো পড়ছো, অনেকে পড়ো নাই, যাই হোক। মহাকর্ষ বল হচ্ছে, আগে আমরা হচ্ছে মহাকর্ষ বল, হ্যাঁ, মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল কেন হয়? ফোটন কণার বিনিময়ের জন্য হয়। ধরো এই মার্কারটার সাথে, রেড মার্কারের সাথে ব্ল্যাক মার্কার একটা আকর্ষণ বল আছে, এটাকে বলা হবে মহাকর্ষ বল। তারপরে এই বোর্ডটার সাথে তোমার আমার একটা বল আছে, আকর্ষণ বল, এটাকে বলা হয় মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল, হ্যাঁ মহাকর্ষ বল এটা। আর এই ক্ষেত্রে অভিকর্ষ বল যদি বলো, সেটা হবে পৃথিবীর সাথে কোনো একটা বস্তুর আকর্ষণ বল। মানে অভিকর্ষ বলের সূত্র, মানে মেইন কনসেপ্টটা হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, কিন্তু তার মধ্যে একজনকে পৃথিবী হইতে হবে। মানে পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। আর মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তোমার এবং তোমার হইতেছে মানে তার মধ্যে যে আকর্ষণ বল, এটাও কিন্তু হইতেছে মহাকর্ষ বল। তোমার ভাইয়ের সাথে তোমার যে আকর্ষণ বল, সেটাও একটা মহাকর্ষ বল। সরি মহাকর্ষ বল, হ্যাঁ। তো মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় মহাকর্ষ বল। মহাকর্ষ বলটা আসলে দেখো কিভাবে, সূত্র আছে একটা। তো মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। এখন মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা সূত্র আছে, মহাবিশ্বের মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুটার ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিছুই বুঝি নাই, তাই না? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এটা তো বুঝছো নাকি? মহাবিশ্বের মানে আমরা মহাবিশ্বেই আছি এখনো, মহাবিশ্বের দুইটা বস্তু পরস্পরের নিজের দিকে আকর্ষণ করে, মহাবিশ্বের দুইটা বস্তু পরস্পরের নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিভাবে আমরা দেখতেছি। আর এই আকর্ষণ বল দুইটা ভর মানে বস্তু দুইটার যে আকর্ষণ, যে ক্রিয়া রেখা বরাবর কাজ করতেছে, একটা রেখা বরাবর, সেই রেখা বরাবর কার্যকর হয়। তো আমরা দেখি প্রথম কথা কি, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। তো সাপোজ এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুটা হইতেছে m1, স্মল m দেই, m1, এটা হইতেছে m2। এদের মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা আছে, এই দূরত্ব রয়েছে d। তো এই দূরত্ব যদি হয় d বা r, যাই বলো না কেন, আর দিয়েই বুঝাই তোমাকে, আর সাপোজ আর, তাহলে দুটা বস্তু, একটার ভর m1, একটার ভর m2, মধ্যবর্তী দূরত্ব হয়ে যাচ্ছে r, মধ্যবর্তী দূরত্ব r। সূত্র আমার কি বলছে,
মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভর কি আছে? m1 আর m2 আছে। তাহলে ভরের গুণফল কি হবে? m1 ইন্টু m2। কার সমানুপাতিক? বলের সমানুপাতিক। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান হচ্ছে এফ। তো এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের, এই যে বস্তুদ্বয়ের ভর, ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক তো বুঝো, সমানুপাতিক মানে যে এই দুটা যদি বাড়ে তাহলে এফ বাড়বে। মানে জাস্ট থাকে না যে যদি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার জন্য অনেক কিছু করব। মানে ভালোবাসার সাথে কোনো কিছু করা সমানুপাতিক। যত বেশি ভালোবাসা তত বেশি কাজ। তো এই হচ্ছে কথাবার্তা যে এফ সমানুপাতিক m1 ইন্টু m2। আবার কি বলছি যে এবং এই আকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আর দিছি দূরত্ব, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ, দূরত্ব কি? আর, আর স্কয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে 1/r, এফ প্রপোর্শনাল টু 1/r, এই হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণটা দুইটা বস্তুর ক্রিয়া রেখা বরাবর কাজ করে। যাই হোক, এটা বাদ দাও। তো এই দুইটারে মার্কস করে কি লেখা যায়? এই দুইটারে কি লেখা যায় এখান থেকে দেখো তো। এই দুইটা লেখা যায় না যে এফ সমানুপাতিক m1 m2 বাই আর স্কয়ার, লিখাই যায়, লিখাই যায়। এখন এইভাবে লিখা রাখলে তো আর হবে না, এই ক্ষেত্রে আমাদেরকে একটা ইকুয়েশন দাঁড় করাইতে হবে। তো এটুকু বুঝছো তো যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বস্তু এই বস্তু ওরা আকর্ষণ করতেছে, এই বস্তু ওরা আকর্ষণ করতেছে। তাহলে দুটো বস্তু নিজের মানে পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান হলো এফ। আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফল, এই যে ভর m1 m2, ভরের গুণফল, এই যে গুণ, ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর দূরত্বের, আকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ডান। তো এখান থেকে দুইটা সমীকরণ, এটা সমীকরণ 1, সমীকরণ 1, এটা হইতেছে সমীকরণ 2। দুইটা সমীকরণ মার্কস করে বা একসাথে করে লিখলে হবে এফ সমানুপাতিক m1 m2 বাই আর স্কয়ার। এখন এইভাবে রেখা দিলে তো আমাদের কাজ হবে না, আমাদের দরকার কি? সূত্র। সূত্র কিভাবে দরকার? তাহলে আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে আসব। তো এই ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবক দেখা যায়। তো এই ক্ষেত্রে দেখো এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কয়ার। তাহলে জি ইন্টু m1 m2 বাই আর স্কয়ার। এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জি এর মান, জি এর একটা আলাদা মান আছে, যেহেতু ধ্রুবক, ধ্রুবকের মান থাকবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র হয়ে গেল এটা যে এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কয়ার, m1 m2 বাই আর স্কয়ার। ডি ধরলে ডি স্কয়ার, আর ধরলে আর স্কয়ার। এই হচ্ছে আমাদের কি বলে মহাকর্ষ বলের যে সূত্রটা আছে। তো এই হচ্ছে সূত্র, এই সূত্র মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কয়ার। আর জি এর মান কত বলো? 9 পয়েন্ট না 9 পয়েন্ট নাকি কি বলে এটারে, 6.626 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এরকম কিছু একটাই তো হবে। আচ্ছা আমরা ক্যালকুলেটরে দেখে নিই, আবার ভুল ভাল বলবো কি নাকি বলবো। শিফট কনস্ট্যান্ট 39, হ্যাঁ 6.674 10⁻⁻11। তাহলে জি, এই যে জি, জি কে বলে মহাকর্ষীয় ধ্রুবক। আর মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? জি এর মান হচ্ছে, জি এর মান হচ্ছে নিচে দেখা যায়, দেখা গেলে এখানে লিখে দিয়ে দিয়ে 6.674 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বা কেজি ইনভার্স 2।
এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মান। তো মহাকর্ষীয় ধ্রুবকের এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে, আর এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। কেমনে আসলো দেখাইছি। তো এই হচ্ছে মহাকর্ষীয় বলের যে সূত্র বা মহাকর্ষীয় বল সম্পর্কে যে আলোচনাগুলো আছে, বেসিক আলোচনা, এই হচ্ছে আলোচনা। তো আবার যে এর থেকে ডিপ কিছু লাগলে সেগুলো আমরা নেক্সট প্রবলেম সলভ করার সময় দেখবো। তো এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও বা তুলে নাও। আই হোপ তোমরা তুলে নিছো। তো আমি মুছাই দিলাম। তো আমাদের এইভাবে হচ্ছে আমাদের মহাকর্ষ বলের যে কথাবার্তা সেটা কিন্তু ডান। তো এখন হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণটা কি আসলে দেখো তো। এই যে তুমি যে দাঁড়ায় আছো বা আমি দাঁড়ায় আছি, আমি কি এখানে পড়ে যাচ্ছি? পড়ে যাচ্ছি না কিন্তু। মাটির সাথে কিন্তু আমি দাঁড়ায় আছি, বাট মাটির থেকে কিন্তু আমি সরতেছি না। কেন সরতেছি না? এখানে একটা ঘর্ষণ আছে। দেখো এই বোর্ডটাকে দেখে একদম ক্লিন মনে হচ্ছে না, যে একদম তেলতেলা বোর্ডটা, একদম কি বলে একদম মসৃণ মনে হচ্ছে, যে একদম পিচ্ছিল অবস্থা। কিন্তু আসলে কেউ পিচ্ছিল? দেখো তো আমি যখন এভাবে নিতে চাই আমাকে আটকা দিচ্ছে, দেখছো আটকা দিচ্ছে। এটা মসৃণ না। তুমি যখন অনেক অনুবীক্ষণিক যন্ত্র বা কোনো শক্তিশালী যন্ত্র দেখবা, দেখবা যে এখানে খাঁচ 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 অবস্থায় আছে। তো ধরো যে এই হচ্ছে একটা কাঠ, একটা কাঠ। তো এইখানে সামথিং একটা কম একটা জায়গা, একটা টুকরা তুমি নিলা, ওইটা যদি তুমি বড় করে দেখো, যদি বড় করে দেখতে চাও ছোট্ট একটা জায়গারে, এই ছোট্ট জায়গাটাকে বড় করে দেখবা, তাহলে দেখবা কি জানো, যে এখানে যে এরকম 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 থাকবে। তো এই যে দেখো, এই যে খাস 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 থাকবে। যখন এগুলো অনেক বড় এরিয়া নিয়ে হয় তখন আর এই খাস খাসটা বোঝা যায় না। তো এই যে খাস খাস আছে, ধরো এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষ না আঁকি, যাই হোক একটা বস্তু আঁকি। তো এই যে একটা বস্তু যখন আঁকবো, এই বস্তুরও কিন্তু এখানে খাস খাস আছে, বুঝছো? বস্তুরও কিন্তু খাস খাস আছে, কিন্তু আসলে বোঝা যায় না, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ। তো এই যে খাঁজ, এই যে একটা ঘর্ষণ, এই ঘর্ষণের কারণে বস্তুটা এর উপরে ঠিকভাবে আছে, নড়াচড়া করতেছে না। এই যে স্থির অবস্থায় একটা বস্তু একটা তলের সাথে যে একটা ঘর্ষণ আছে, এই ঘর্ষণকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এই ঘর্ষণকে বলা হয় স্থিতি ঘর্ষণ। তাহলে ঘর্ষণ মূলত 4 ধরনের। তো 4 ধরনের ঘর্ষণ আহ এখানে লিখবো না, এখানে লিখবো, এখানে লিখি। এক হচ্ছে স্থিতি ঘর্ষণ, 2 হচ্ছে গতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে 3 হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর 4 হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বুঝতে পারছো? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। আমরা স্থিতি ঘর্ষণ দেখলাম যে একটা বস্তু একটা তলের উপর রাখা আছে, তলটাও খাস কাটা খাস কাটা, বস্তুটাও খাস কাটা খাস কাটা। এটা আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে, বাট ওদের মধ্যে খাঁচ 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 আছে, একদম মসৃণ না। তো এই যে দুইটা তলের মাঝখানে যে ঘর্ষণটা হচ্ছে, এখানে এখানে অনুপরমাণু গুলো ছোটাছুটি করতেছে, যে একটা ঘর্ষণ আছে, এই ঘর্ষণকে বলবো স্থিতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণ কোনটা? ধরো যে আমি এই মার্কারটাকে এইভাবে এটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বোর্ড আমার মার্কারটার উপর একটা ঘর্ষণ বল দিচ্ছে, এই হচ্ছে আমাদের গতি ঘর্ষণ। তাহলে একটা কোনো একটা বস্তু গতিশীল থাকলে তার যে তলের উপর গতিশীল, সেই তলের সাথে যে তার ঘর্ষণ হচ্ছে, এটাকে বলা হয় গতি ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ ডান, গতি ঘর্ষণ ডান। এখন আবর্ত ঘর্ষণ, ধরো যে এই মার্কারটাকে, ধরো আমরা একটা তলের উপরে এইভাবে গড়ায় 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 নিচ্ছি, গড়ায় গড়ায় নিচ্ছি, বা এমন হইতে পারে যে ধরো যে এখান থেকে যেভাবে গড়ায় গড়ায় যাচ্ছে। তো গড়ায় গড়ায় যে একটা আবর্তন করে করে যাচ্ছে না, তো এটাকে বলবো আবর্ত ঘর্ষণ। যে একটা তলের উপরে হয়ে গড়িয়ে গড়িয়ে যাওয়াকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তোমার এই সম্পর্কে বেশ ডিপ জানা লাগবে না, এইটুক জানলেই হচ্ছে। তো আবর্ত ঘর্ষণ কি? একটা তলের উপর গড়ায় গড়ায় কোনো একটা বস্তু গেলে, ধরো যে এখানে একটা জিনিস আছে, এখানে একটা বস্তু এভাবে গড়ায় 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 ডিগবাজি খাইতে খাইতে এদিকে এদিকে যাচ্ছে, তাহলে এই হচ্ছে যে ঘর্ষণটা হইতেছে এখানে তলের সাথে, সেটাকে বলবো আমরা আবর্ত ঘর্ষণ। তা প্রবাহী ঘর্ষণ কি? ধরো যে লিকুইড আছে, ধরো যে এখানে একটা পট আছে, এখানে পানি আছে, অনেক পানি, এখানে অনেক পানি। তো পানির মধ্যে তুমি কি করলা, তুমি একটা পয়সা ছাড়া দিলা। তো একটা পয়সা এখান থেকে তুমি ছাড়া দিলা, পয়সাটা পয়সাটা আস্তে আস্তে তলানিতে আসবে। পয়সাটা যে নিচের দিকে আসতেছিল, পানির সাথে যারা একটা ঘর্ষণ হয়েছে, এটারে বলে প্রবাহী ঘর্ষণ। পানি একটা প্রবাহী,
মানে যে প্রবাহ হয় বা যার প্রবাহ হয় তাকেই বলা হয় প্রবাহী। তো পানি একটা প্রবাহী, প্রবাহীর কারণে যে ঘর্ষণ হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। এই ধরো যে উপরে থেকে মানুষ যখন প্যারাশুট থেকে ড্রাইভিং করে, তো প্যারাশুট থেকে ড্রাইভিং করার সময় দেখবা যে ঠাস করে কিন্তু নিচে পড়ে না, ওইখানে কিন্তু আস্তে আস্তে পড়ে। কেন পড়ে? বাতাসের একটা বাধা আছে, বাতাস একটা প্রবাহী, বাতাসের একটা বাধা আছে, ওই বাধার সাথে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। ঘর্ষণের কারণে উপর থেকে পড়ার সময় যে একটা বেগ থাকে, সেই বেগটা কিন্তু আস্তে আস্তে কমায় দেয়। কে কমায়? এই ঘর্ষণ বলে কমায়। এই বাতাসের বাধাদানকারী বল বা প্রবাহের যে ঘর্ষণ, এই ঘর্ষণের কারণে আস্তে 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 কিন্তু হইতেছে যে আস্তে আস্তে নামে। আবার ধরো তুমি যখন অনেক স্পিডে বাইক চালাও বা গাড়িতে উঠো, তখন বাতাসের সাথে কিন্তু তোমার শরীরের মনে হয় যে তোমাকে নিয়ে চলে যাচ্ছে বা একটা ঘর্ষণ লাগতেছে। এই যে প্রবাহের কারণে যে ঘর্ষণ, তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। আই হোপ তোমরা এটা ক্লিয়ার। তো তোমাদের এই প্রবাহী স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ থেকে যে সূত্র জানতে হবে, আর বাকি কিছু না জানলেও চলতেছে। ধরো যে এখানে 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 একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, এখানে গাড়ি আছে, গাড়িটা স্থির অবস্থায় দাঁড়ায় আছে। তো স্থির অবস্থায় দাঁড়ায় আছে গাড়িটা, সমস্যা নেই কোনো। তাহলে এই ক্ষেত্রে গাড়িটার একটা বল আছে, গাড়িটার একটা বল বলতে গাড়িটার একটা ওজন আছে। তো গাড়িটার ওজন হচ্ছে এই দিক বরাবর ডাব্লিউ পরিমাণ ওজন আছে। তো ডাব্লিউ পরিমাণ ওজন থাকলে এই গাড়ি যখন এই তলের উপর একটা ওজন দিছে, তখন এই তল গাড়ির উপর সমপরিমাণ একটা ওজন দিছে, সমপরিমাণ একটা ওজন বা একটা বল এই গাড়ির উপর এই তল প্রয়োগ করছে। সেই বলটা হইতেছে উপরের দিকে, সেই বলটা হইতেছে উপরের দিকে। তো গাড়ি যখন এদিকে বল দিছে, এই বলটা তখন উপরের দিকে একটা বল দিছে, এটাকে যদি আমরা আর বলি বা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। তো গাড়ির একটা ওজন আছে, ওজন তো একটা বল জানো। তো ওজন একটা দিছে গাড়ি নিচের দিকে, মাটি তখন বা এই রাস্তা তখন গাড়িকে উপরের দিকে একটা দিছে, বল দিছে। এই বলকে বলবো প্রতিক্রিয়া বল। আর আমরা কি পড়ছি যে প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই ক্রিয়া হয়েছে এদিকে, প্রতিক্রিয়া হয়েছে এইদিকে, দুটাই কিন্তু সমান। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর। এই যে আর, এই আর কে বলা হয় প্রতিক্রিয়া বল, আর কে বলা হয় প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। তো আমাদের যদি বলে যে স্থিতি ঘর্ষণ নির্ণয় করো, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে হইতেছে যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান। ঘর্ষণ বলকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, এফ ড্যাশ দিয়ে, ঘর্ষণ বল যদি এফ ড্যাশ হয়, তাহলে স্থিতি ঘর্ষণ সহগ সম্পর্কে তোমাকে জানতে হবে যে মিউ এস ইন্টু আর, মিউ এস ইন্টু আর। এই আর হচ্ছে এই যে বাধাদান, সরি, এই যে ধরো যে বিপরীতমুখী যে বলটা আছে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলটা হইতেছে আর। এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর, একটা তলের উপর কোন একটা বস্তু যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর। আর এক্ষেত্রে বল হচ্ছে ঘর্ষণ, এখানে বল হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কি? এই যে এই মাটির সাথে যে এই বস্তুটা আছে, ওইখানে একটা ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বলটা হইতেছে এফ, বাই তলের যে ঘর্ষণটা আছে, এই তলের ঘর্ষণ, এটা হইতেছে এফ। আর এই আর হচ্ছে এই প্রতিক্রিয়া বল। আর মিউ এস হচ্ছে এটারে বলে মিউ, যে এরকম করে এরকম করে এরকম লিখলে এটারে বলে মিউ, 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 বিড়াল। তো মিউ, এটারে বলে মিউ। তো মিউ এস, এস মানে হইতেছে কি? স্থির আছে, স্ট্যাটিক, স্ট্যাটিক মানে স্থির। এই স্ট্যাটিকের এস হচ্ছে এখানে এস। তাহলে মিউ এস, মিউ এস মানে হইতেছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটারে বলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এই যে মিউ এস রে বলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে তোমাকে যদি বল দেওয়া থাকে আর দেওয়া থাকে, তুমি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবা, বা তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বইলা দিছে, আর বইলা দিছে, তার মানে তুমি সবকিছু বের করতে পারতেছো। এটার উপর আমাদের একটা ম্যাথমেটিক্যাল সলভ ক্লাস আছে, সেই ক্লাসটা তুমি যখন করবা তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। তো আমরা এটা এই পর্যন্তই রাখি। এখন আমরা এখন গতি ঘর্ষণ গুণাঙ্কটা পড়ি। সাপোজ এই গাড়িটা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে এইদিকে, ধরো এই গাড়িটা এইদিকে ভি বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। তাহলে ভি বেগে যদি যায়, তাহলে এই ক্ষেত্রে গাড়িটা কিন্তু এখন গতিশীল। তাহলে গতিশীল অবস্থায় এই রাস্তার কিন্তু ঘর্ষণ এফ ঠিকই আছে, রাস্তার ঘর্ষণ এফ কিন্তু ঠিকই আছে। গাড়িটা যাচ্ছে কিভাবে? গতিশীল হইছে, গাড়ি গতিশীল হইছে, গাড়ি গতিশীল হইছে, সেজন্য কি হবে? এক্ষেত্রে একটা গতীয় ঘর্ষণ হবে। গাড়ি গতিশীল হয়েছে মানে গতীয় ঘর্ষণ হবে, গাড়ি গতিশীল হয়েছে মানে গতীয় ঘর্ষণ হবে। রাস্তাটা কিন্তু ঠিকই ঘর্ষণ, ঘর্ষণ কিন্তু সেমই আছে, কিন্তু গাড়ি গতিশীল হয়েছে তার জন্য এখানে গতীয় ঘর্ষণ হবে। আর উপরের দিকে প্রতিক্রিয়া বল আর ঠিকই আছে, আর ঠিকই আছে। এই ক্ষেত্রে আমাদের যদি গতি ঘর্ষণ নির্ণয় করতে বলে, তাহলে গতি ঘর্ষণ, এই যে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এফ এর মান এফ ড্যাশ ইজ ইকুয়াল টু, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু হবে মিউ কে,
মিউকে ইন্টু আর। মিউকে মানে হইতেছে যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে কে বলবো আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এই টার্মগুলো তোমার কাছে নতুন মনে হচ্ছে, বাট কিছুদিন যখন তুমি 9-10 এগুলো পড়বা অনেক মানে তোমার পরিচিত লাগবে। এখন একটু নতুন মনে হইতেছে, একটু মুখস্থ করো বা আজ শুনতে শুনতেই তোমার জিনিসগুলো ক্লিয়ার হবে। তাহলে মিউকে মানে হইতেছে, মিউকে কে দিয়ে বুঝাইছে কাইনেটিক, কাইনেটিক, কাইনেটিক মানে গতি, কাইনেটিক এনার্জি বলো, গতি শক্তি বা কাইনেটিক, বা কাইনেটিক মানে গতি। এই কাইনেটিকের কে থেকে আসছে কে, তাহলে মিউকে মানে হচ্ছে গতি, গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। মিউকে, মিউকে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আর হচ্ছে প্রতিক্রিয়া বল, এফ হচ্ছে তলের ঘর্ষণ। তাহলে এই হচ্ছে দুটো সূত্র। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ একটা ক্লাসে আমরা দেখাবো, সেই ক্লাসটা তোমার জন্য অলরেডি আমি নিয়ে ফেলছি। তো সেই ক্লাসে তোমরা এগুলোর বিস্তারিত ম্যাথ দেখতে পারবা, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের ঘর্ষণের যত আলোচনা। আই হোপ ক্লিয়ার। অনেক ডেপথে পড়াইছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে যাবে আর কি। পরে হইতেছে যারা হইতেছে বুয়েট ইঞ্জিনিয়ারিং এক্সাম গুলা দিবা তাদের জন্য হইতেছে আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ নিয়ে কিছু পড়ালেখা করলেই হবে। আর যারা হইতেছে ইন্টারমিডিয়েট স্বাভাবিক এইচএসসি দিবা বা অ্যাডমিশন দিবা, মেডিকেল ভার্সিটি দিবা, তাদের জন্য এর বেশি কিছু লাগবে না এখানে। তাহলে বুঝো ক্লাস 9-এ তোমরা এত কিছু পড়ে ফেলতেছো। জাস্ট বেসিক গুলা ক্লিয়ার করে পড়ো, ম্যাথ গুলা প্র্যাকটিস করো, দেখবা যে একদম কুপ দিয়ে দিছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের বল চ্যাপ্টারের লেকচার 2 এই টপিক গুলো আমরা কভার করছি। ভরবেগের সংরক্ষণশীলতার যে পার্টটুকু বাকি ছিল আমাদের সেটা পড়ছি, বন্দুকের সম্পর্কে পড়ছি, ঘর্ষণ সম্পর্কে হালকা পড়ছি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছি, মাত্রা একক বলের ঘাত বল, নিউটনের তৃতীয় সূত্র পড়ছি, মহাকর্ষ বল পড়ছি, মহাকর্ষ বলের সূত্র পড়ছি, ঘর্ষণ পড়ছি, 4 ধরনের ঘর্ষণ পড়ছি, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। অনেক কিছু পড়ছি আমরা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক পড়ছি, গতি ঘর্ষণ গুণাঙ্ক পড়ছি, প্রতিক্রিয়া বল কেমনে কি তাও পড়ছি, অনেক কিছু পড়ে ফেলছি। তো তোমরা জাস্ট ভিডিওটা দেখবা একবার, একবার না হলে আরেকবার দেখবা। যারা নতুন পড়তেছো তারা 2বার দেখবা। এই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগে, আই হোপ আমার ক্লাস করার পরে অধ্যায় কঠিন লাগবে না, অনেক ইজি করে পড়াইছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কারো কোথাও বুঝতে সমস্যা হইলে আমার এই ক্লাসের কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের গ্রুপে, ফিজিক্স ইউনিভার্স স্টুডেন্ট গ্রুপ ফেসবুকে লিখলেই পাওয়া যাবা, অথবা অর্কপথ ইডু নামে যে স্টুডেন্ট গ্রুপটা আছে সেখানে তুমি পোস্ট করলেই আমাদের মেন্টররা তোমাকে এগুলো বুঝিয়ে দিবে বা আমি তোমাকে বুঝিয়ে দিব। আর এই ক্লাসটাতে তোমরা করলা, এই ক্লাসের নোটটা তোমরা আমাদের গ্রুপ ফিজিক্স ইউনিভার্স স্টুডেন্ট গ্রুপ, অর্কপথ ইডু, এই 2টা গ্রুপ আছে, যে কোনো গ্রুপে তুমি এগুলো আপলোড করতে পারো। যার নোটটা সুন্দর হবে তাকে কিন্তু আমরা প্রাইজ দিব। তো এই ছিল আমাদের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।